নমস্কার। আমাদের শ্রীরামপুর বেতারবাণীর মিডিয়া নেটওয়ার্কের আমাদের যে খেলায় খেলায় অনুষ্ঠান, সেখানে আমরা বিশিষ্ট এক ব্যক্তিত্বকে পেয়েছি, যেই ব্যক্তিত্ব একটু অন্য ধরনের। সাধারণত ক্রীড়া বলতে যেটা বোঝায় খেলা যদি জিজ্ঞেস করা হয় কি ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, যে কোনো বল গেম, সুইমিং, এই ধরনের বিষয়, কিন্তু একটু অন্য ধরনের, যেটা আমাদের প্রাচীন জগতে যখন থেকে ক্রীড়া এসেছে, অ্যাকচুয়ালি ক্রীড়া জগতে এসেছিল কিন্তু আত্মরক্ষার তাগিদে। যেই আত্মরক্ষার কারণেই কিন্তু মানুষ ক্রীড়া জগতের মধ্যে প্রবেশ করত। সেই আত্মরক্ষার প্রথম যে স্তর, সেটা হলো দেহ আত্মরক্ষার একটা বিরাট জায়গা, সেটা হচ্ছে দেহ সৌষ্ঠব। নমস্কার, আপনার নাম? আমার নাম কেডি কর্মকার। আমি একজন জাতীয় বিচারক, বডি বিল্ডিং এবং যোগাসন। বর্তমান রিটায়ার লাইফ। এখন আমি এই দেহ সৌষ্ঠব নিয়েই থাকি। অনেক ছাত্র আছে আমার, তারা অল ইন্ডিয়াতে তারা প্রতিষ্ঠিত। আচ্ছা, যেমন আছে সৌগত নায়ক, আছে দিল্লি সিআইএসএফে। আচ্ছা শুভেন্দু কর্মকার আছে চাকদা। আচ্ছা, সেটা তো সাফল্যের জায়গা। আচ্ছা, আপনি প্রাথমিকভাবে কোন জায়গায় অনুপ্রাণিত হয়ে এই ক্রীড়া জগতের এই বিষয়টিকে বেছে নিয়েছিলেন? কারণ আপনি যে সময়ের কথা বলছেন এবং যে সময়ে আপনি বড় হয়েছেন এই শ্রীরামপুরের বুকে, সেখানে তখন ক্রিকেট, ফুটবল বা অন্যান্য বল গেম বা সুইমিং বা অনেক খেলার একটা বিশেষ প্রভাব ছিল, কিন্তু আপনি সেই সব খেলাতে না গিয়ে দেহ সৌষ্ঠব অর্থাৎ দেহ সংস্কৃতিমূলক যে দেহ শরীরচর্চা, সেটাকে যে বেছে নিলেন, এর আসল কারণটা কি? এর আসল কারণ হচ্ছে, দেখলাম সমস্ত খেলার মধ্যেই শরীরচর্চাটা একটা প্রধান অঙ্গ। অবশ্যই। এই শরীর আমাদের ঠিক করতে না পারি, তাহলে আমাদের কোনো গেমই হবে না। এবং আমি অনুপ্রাণিত হয়েছিলাম, আমাদের শ্রীরামপুরের একজন ভদ্রলোক, উনি মারা গেছেন, খনিজা বলে এতে থাকতেন, শ্রীরামপুরের বাড়ি। উনি ব্যায়ামবীর ছিলেন। শ্রীরামপুরে অনেক দামি দামি ব্যায়ামবীর ছিলেন, তাদের এতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তারপরে যখন আমি স্কুল লাইফ শেষ করলাম, করে আমি কলিকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ভর্তি হলাম। আচ্ছা। ওখানে আমার গুরুদেব ছিলেন কমল ভান্ডারী। আচ্ছা। তারপরে আমি যাই মোহনা রাইজ। আরে বাবা। মোহনা রাইজ আমাকে ভীষণ ভালোবাসতেন। ওনার অনুপ্রেরণা পেয়েছি অনেক, ওনার পেয়েছি অনেক, সুবুদ্ধি অনেক পেয়েছি। তারপরে আমি রাজ্য স্তরে কম্পিটিশনে যাই, রাজ্য স্তরে সফলতা লাভ করি। আচ্ছা, আপনার মতে এই যে দেহ সৌষ্ঠব নিয়ে কাজ আপনি করছেন, একটা মানে কিরকম বয়সের শিশুদের ক্ষেত্রে অনুপ্রাণিত করা উচিত, যে দেহ সৌষ্ঠবের জায়গাতে এলে তারা একটা ভবিষ্যৎও পাবে এবং নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারবে, এরকম একটা বিষয়ে যেতে পারবে? আপনার সে ব্যাপারে কি মত? বাচ্চা কত বয়সের ছোট শিশুদেরকে এখানেতে আনা যেতে পারে, যাতে একটা আমরা ভালো সমাজ গড়ে তুলতে পারি? আমাদের এখানে যে জলহাওয়ার, সেই জলহাওয়ার মধ্যে আমরা শিশুদের খুব একটা আমরা করতে পারি না, কারণ তারা একটা পড়াশুনোর চাপে ব্যস্ত হয়ে পড়ে। আগে ছিল না এইসব জিনিসগুলো। এখন শিশুদের মধ্যে 6-7 বছর বয়স থেকে তারা খেলাধুলো করলো, তারপরে ধরুন যখন আরেকটু বড় হলো, 9-10-এ উঠলো, তখন সে যে গেমে আসক্ত সেই গেম সে গেল। তারপরে যখন আরেকটু বড় হলো, সে কি চায়, হয় ফুটবলার না ক্রিকেট না ভলিবল কি সাঁতার, কিন্তু প্রত্যেকটা ইভেন্টেই আমাদের শরীরচর্চা মাস্ট। অবশ্যই। আমি এই গুণকে সবাইকে বোঝাবার চেষ্টা করি যে তোমরা শরীরচর্চা করো, এবং শরীরচর্চার কী কী অসুবিধে না সুবিধে আমার কাছে আসবে, আমি তোমাদের অ্যাডভাইস দিয়ে দেবো। এবং অনেকে আমার কাছে আসে, আমি তাদেরকে অ্যাডভাইস দিয়ে দিই, তোমরা এইভাবে করবে। খুব বেশি শরীরচর্চা করা বা মুশকিল, তাদের পড়াশোনা আছে, পড়াশোনাটা হ্যাম্পার হবে। তো যাই হোক, এই শরীরচর্চাটা যদি আমরা মানুষের মধ্যে একটা গেঁথে দিতে পারি, তাহলে তাদের লাইফটাও ঠিক হবে এবং আমাদের চরিত্রটা ঠিক হবে। অবশ্যই।
সেই তো সুস্থ শরীর সুস্থ মন, এই নিয়েই তো আমাদের একটা সুন্দর শরীর। সিগমন্ড ফ্রয়েড যে আমাদের যে ফিজিক্যাল এডুকেশনে যে থিওরি গুলোর দিকে আমরা যদি তাকাই, সেখানে তো আমরা সেটাই দেখতে পাবো যে মাসল, জয়েন্ট, বোন, এর সঙ্গে সঙ্গে যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলোর উপর এক্সারসাইজের এফেক্ট আসছে, এবং তার সাথে সাথে খাদ্যাভ্যাস, তার সাথে সাথে টেম্পারেচার, তার সাথে সাথে অন্যান্য সমস্ত সিস্টেমকে উন্নতি করার জন্য যে দেহ সৌষ্ঠব, যে ব্যায়াম, সেগুলো তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তবে আপনি যে এ বিষয়ে এসেছেন, এই বিষয়ে আপনি যখন এলেন, আপনি প্রাথমিক অবস্থায় যখন এলেন, তখন কি কোনো বাধা পেয়েছিলেন, বা আপনি এমন কিছু বিষয় পেয়েছিলেন? দেখুন, আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা মসৃণ পথ আছে, পেয়ে যাচ্ছি, আপনাকে এনে করে দেওয়া হচ্ছে, এমনটা তো হয় না কখনো। যে কোনো জায়গার ক্ষেত্রে আপনার জীবনে এই দেহ সৌষ্ঠবে আসার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, যেটা আপনাকে অনুপ্রাণিত করেছিল আপনাকে এগিয়ে নিয়ে যেতে? এই দেহ সৌষ্ঠবের মাধ্যমে এটাকে আমি কি যখন বেছে নিলাম, তো অনেক বাধা এসেছে। অনেকে বলেছে যে এই ব্যায়াম করছো, পড়াশোনা হবে না, আচ্ছা, মাথায় ব্রেনে চাপ পড়বে, তোমার আগে পড়াশোনা করো। আমি কিন্তু আমার ধ্যান জ্ঞান একটাই ছিল যে না, আমি পড়াশোনা করব, দেহ সৌষ্ঠবও করবো। যদি পড়াশোনা না থাকে তাহলে আমার এই জিনিসটা বৃথা হবে। সেটাই তো, কারণ খেলাধুলা অনেকেই ভালো করে, কিন্তু দেখা যায় যেটা মাঠের ছেলে মাঠেই পড়ে থাকে, শুধুমাত্র একাডেমিক এবং তার সাথে সাথে তার স্কিল দুটো যদি সমানভাবে ডেভেলপ না করতে পারে, তাহলে তো সে জায়গায় পৌঁছতেই পারবে না। সুতরাং আপনি উচ্চ মাধ্যমিকের পর যে গ্র্যাজুয়েশন করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে করেছেন? ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি ওখানে গিয়েও তাহলে ওখানে আমি বড় প্ল্যাটফর্ম নিশ্চয়ই পেয়ে গেছেন? ওখানে বড় প্ল্যাটফর্ম পেয়েছিলাম। আমি আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মোস্ট মাস্কুলার ম্যান। আচ্ছা আচ্ছা, 1973। আরে বাবা, মানে খুবই তখন মানে অনেকটাই পুরনো সময়। সেই সময়টা আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মোস্ট মাস্কুলার ম্যান। আচ্ছা, তারপর ওখান থেকে আমি রাজ্য স্তরে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন আপনি এই জায়গায় যাচ্ছেন, আপনার এমন কোনো স্মৃতি আছে যেটাতে মানে আপনার খুব মানে ভালো লেগেছিল, আজও সেটা মনে রাখার মতন বিষয়? হ্যাঁ, ইউনিভার্সিটি ইনস্টিটিউট যেটা ছিল আমাদের কলেজ স্কোয়ারের পাশে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল যেটা ওইখানেই আমরা তৈরি হয়েছি। আচ্ছা, ওইখানে এখন ওয়াইএমসি এর যেখানে বিল্ডিংটা হয়েছে, তারপরে ওই কলেজ স্কয়ার ওই ক্লাবটা এখনো আছে, ওই ইনস্টিটিউট এখনো আছে। আচ্ছা আচ্ছা। তারপর ওখান থেকে চলে গেলাম বিষ্ণু ঘোষ, স্বর্গীয় বিষ্ণুচরণ ঘোষ, ওনার আগ্রাতে গেলাম। উনি আমাকে কয়েকদিন ট্রেনিং দিয়েছিলেন। তারপরে ওখান থেকে করার পর আমি চাকরিতে জয়েন করলাম। আচ্ছা, আপনি কোন চাকরিতে ছিলেন? আমি ছিলাম ক্যালকাটা পুলিশ ডিপার্টমেন্টে। বাহ, মানে সেটা কি আপনার মানে প্রফেশনাল থেকে আসা না এই খেলার জগতে? খেলার জগতেই আসা। আচ্ছা, আমার যখন ইন্টারভিউ হলো, এটা তো একটা খুব ভালো বার্তা যে খেলার জগতে এসে উনি ওনার একটা কর্মজীবন পেয়েছিলেন, মানে ওনার পছন্দের যেটা জায়গা সেটার থেকে উনি ওনার একটা কর্মের জীবনে প্রবেশ করলেন। এটা তো আপনার কাছে একটা বিরাট বড় সাফল্য। সেটাই, সেই কর্মজীবনের ক্ষেত্রে আপনার এই দেহ সৌষ্ঠব আপনাকে কিভাবে সাহায্য করেছিল? দেহ সৌষ্ঠব আমাকে সাহায্য করেছে। আমার যখন ইন্টারভিউ হলো, আচ্ছা, 100 জনের মধ্যে নিল 2 জন। আরে বাবা, তার মধ্যে আমি একজন আর একজন। আচ্ছা, তা আমার ওখানে মানে আরেকজন যিনি ছিলেন তিনি কোন ডিসিপ্লিনের ছিলেন? মানে উনি এমনি অন্য কোনো খেলার জগতের ছিলেন? আচ্ছা, তো একটা মজার ব্যাপার হচ্ছে, আমার যখন ইন্টারভিউ হচ্ছে, ভাইবা হচ্ছে, আচ্ছা, তখন সমস্ত ডিসি এসি বিরা সব দাঁড়িয়ে বসে আছেন। আচ্ছা, আমাকে বললেন যে আপনার সার্টিফিকেট দেখি। আমি সমস্ত সার্টিফিকেট দেখালাম। বলে একটু বডিটা দেখাবেন, খুলবে? আচ্ছা, আমি খুলে ওনাদের সামনে বডিটা শো করলাম। আচ্ছা, তখন ওনার ঠিক আছে, ইউ ক্যান গো, তুমি সিলেক্টেড, ইউ আর ফিট, আর কি এরকম একটা ফিট ফর ক্যালকাটা পুলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, তখন ওরা আমাকে সিলেক্ট। আচ্ছা, ধরুন কেউ বিভিন্ন যে কম বয়সী ছেলেদের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে যে তারা জিমে যাবে, বডি বিল্ডিং করবে, কিন্তু তারপরে প্রাথমিক অবস্থায় তারা খুব সুন্দরভাবে সেটা শুরু করে, তারপর সেটাকে আর এগিয়ে নিয়ে যায়, ধরে রাখতে পারে না। মানে এই ব্যাপারে আপনি কি মতামত দেবেন, যাতে তারা ওই ব্যাপারটাকে ধরে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যায়, এবং সাফল্য আসতে গেলে কি করা উচিত? এটা নিজস্ব মানসিকতা, নিজস্ব মনোবল, যে আমি এই এটাকে নড়বো না, আমাকে এই লাইনটা নিয়ে থাকতে হবে। অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু সেগুলোকে জয় করে
এগিয়ে যেতে হবে, মানে এটা নিরস জিনিস, তো কোনো লস নেই। বডি বিল্ডিং, শরীর চর্চা নিরস জিনিস। সেটাই, কিন্তু ইন্টারনালি ডেভেলপমেন্ট হচ্ছে, একদম। তার এক্সটার্নাল ইন্ডিকেশনটা অন্যভাবে হচ্ছে, কিন্তু ইন্টারনালি ডেভেলপমেন্টের জায়গা ঠিক তো পেয়েই যাচ্ছে। এবং সেই এই সব জিনিসের মানে রেজাল্ট তো আর সবসময় দেখা যায় না। না, আর এই শরীর চর্চাটা যদি আপনি প্রলং তৈরি যেতে পারেন, করে যেতে পারেন, তাহলে আপনার অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, আপনি যখন এই রোগের কথা বললেন, আমি প্রসঙ্গক্রমে চলে এলাম, এই যে এত বড় কোভিড-19 হলো, সেক্ষেত্রে আপনার বডির মধ্যে কি কোনো এর প্রভাব পড়েছিল? না, না। আচ্ছা, মানে আপনি শরীর চর্চার মাধ্যমে কিন্তু ওই কোভিড-19 কে প্রতিরোধ করতে পেরেছো। এটা একটা খুব ভালো বার্তা আমাদের সকলের কাছে, মানে যারা শরীর নিয়ে চর্চা করি তারা কিন্তু এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও গড়ে তুলতে পারি। কেন যে আমরা খুব স্বার্থপর শরীর ব্যাপারে। হ্যাঁ, আমরা এটা করবো না, এখানে যাব না, এইভাবে থাকবো না, লোকালয়ে ঘুরবো না। এই যে আমাদের একটা আমাদের নিজের মধ্যে একটা যে এর মধ্যে রয়েছে, এ তৈরি করছে, সেটাই আমাদের বাঁচিয়ে দেয়, যে আমরা যাব না, ওই কাজটা করব না। সেই। আর আপনার হাতে তৈরি করা যে ছাত্র যারা, তারা কি রকম সাফল্য পেয়েছে? তারা অল ইন্ডিয়ার সাফল্য পেয়েছে। দেখুন, মানে আমি একবার একটা অজয় চক্রবর্তীর অনুষ্ঠান দেখছিলাম, মানে পরম্পরা তখনই হয় যখন মানে গুরু তার বংশ অর্থাৎ শিষ্য 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 এইভাবে যখন কোনো বিষয়টা এগিয়ে যায়, তখনই কিন্তু একটা ঘরানা তৈরি হয়। মানে নিশ্চয়ই একজন করলো, শেষ করে দিল, সেখানে কিন্তু ঘরানা আসে না। কিন্তু দেহসৌষ্ঠব একটা এমন বিষয়, এটা কিন্তু সেই আধুনিক যুগ কেন, মানে মহাভারতের যুগ, প্রাচীন যুগ, তখন থেকে তীরন্দাজি, তখন থেকে দ্রোণাচার্যের সময় থেকে কিন্তু হয়ে আসছে ক্রীড়া। এবং এই ব্যাপারে আপনার তাহলে যে সংস্কৃতির যে জায়গা, আপনার তো গুরুর কথা বললেন, আপনার নিজের কথা বললেন, এবং আপনার যারা ছাত্র বা আপনার হাতে তৈরি হওয়া যারা, তাদের সাফল্য আপনি কি কি দেখেছেন? তাদের সাফল্য দেখি তারা অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, ওর সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেল। আচ্ছা, ওই রকম সৌগত নায়ক, আচ্ছা, উনি এখন দিল্লিতে আছেন, দিল্লি এয়ারপোর্টে আছেন। তারপরে শুভেন্দু কর্মকার আছে চাকদা, রাজদীপ দে আছে শান্তিপুর, আরেকজন আছে রাজন ভট্টে আছে, ওকে অল ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ও করে নিয়ে এলাম মধ্যপ্রদেশ থেকে। ও ব্যারাকপুরে একটা ভালো জিমের ইন্সট্রাক্টর। যাক, মানে তাদের কর্মজীবনের ক্ষেত্রেও একটা খুব ভালো প্রভাব আপনি ফেলতে পেরেছি। মানে নিজের বাতি জ্বালানোর পাশাপাশি আপনি অন্যের বাতিকেও কিন্তু আলো দিয়ে আলোকিত করতে পেরেছেন। এবং কারণ একজনের সফল মানে তো তার একার নয়, কারণ একজন সফল হলে তাকে কেন্দ্র করে আরো 8-10 জন বাঁচে। এটা আমরা দেখেছি, কারণ নিজের সফলতার জন্য আমরা সবাই দৌড়াই, কিন্তু অন্যের সাফল্য তাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই মানে খুব ভালো একটা কাজ। যাই হোক, আপনাকে আমরা পেয়ে খুব আপ্লুত, খুব ভালো লাগলো। আপনি আমাদের একটু বর্তমান সমাজের যেটার একটা বড় সমস্যা, সেটা হলো হাইপোকাইনেটিজম, অর্থাৎ শ্রমবিমুখতা। সেই শ্রমবিমুখতা থেকে এড়িয়ে এই জায়গায় দেহসৌষ্ঠবে ঢুকতে গেলে কীরকম মানসিক অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে, আপনি এ ব্যাপারে যদি দু এক কথা বলেন। দিদি, আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে যাব। এইভাবে আমরা এটাকে, মানে তারা যে শ্রমবিমুখ, লোকে পরিশ্রম করতে চায় না, সেই শ্রমবিমুখতাটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারে? এটা তার নিজস্ব ব্যাপার। আমি কিভাবে অলসতা কাটিয়ে আমি যাবো একটা গেমে তৈরি হব, সেটা নিজের ব্যাপার। আমাকে তাই তৈরি হতে হবে, সেখানে তার শ্রমটা কাজে লাগছে। মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে তাকে নিজের একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। সেই কমফোর্ট জোনের জায়গা থেকে বেরোতেই হবে। তাহলে আমাদের দেহ সুস্থ রাখতে গেলে, আমাদের শরীরকে সচল রাখতে গেলে, দীর্ঘদিন নিরোগ থাকতে গেলে দেহ সৌষ্ঠব একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা মাননীয় কার্তিকবাবুর কাছ থেকে, কেডি কর্মকারের কাছ থেকে আমরা পেলাম এটা। এবং এই ব্যাপারে আমাদের বার্তা শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে আমরা সমস্ত যুব সমাজ এবং সমস্ত ছোট ছোট শিশু এবং সকলের কাছে এটা পৌঁছে দিচ্ছি যে শ্রমবিমুখতা নয়, একটু পরিশ্রম করে নিজের শরীরটাকে সচল করুন, একটু এগিয়ে চলুন। নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য যতটুকু পরিশ্রম দরকার ততটুকু আমরা যেন করে থাকি, তবেই কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো এবং সুন্দর একটা সমাজকে আমরা উপহার দিতে পারবো ভবিষ্যতের জন্য। নমস্কার। নমস্কার।